বার্বটা একটু দেখি। বার্ব মানে কাজ বোঝায়। বার্ব মানে কি বোঝায়? কাজ বোঝায়। এটা সায়েন্সের ভাষায় না। ওকে, সায়েন্সের ভাষায় না, নর্মাল ভাষায়। চাওয়া, খাওয়া, ঘুমানো, খেলা, যা যা আছে সব বার্ব। বুঝছেন? যত কাজ আছে সব বার্ব। ওকে, আরো অনেক বার্ব আছে, বার্বের লিস্ট আছে, ওইসব আমরা এখন আস্তে আস্তে দেখবো। বুঝছেন? নর্মাল এক কথায় সংক্ষেপে বুঝবেন, বার্ব মানে কাজ বোঝায়। বার্ব মানে কি বোঝায়? কাজ বোঝায়। ওকে, সো দেখি বার্ব নিয়ে আর একটু বিস্তারিত। সো এই যে বার্ব বা কাজ, এর তিনটা ফর্ম বা তিনটা রূপ আছে। কয়টা রূপ আছে? তিনটা রূপ আছে। বার্বের কয়টা রূপ আছে? তিনটা রূপ আছে বা তিনটা ফর্ম আছে। ওকে, সো একটা রূপকে বলে, মানে একটা ফর্মকে বলে, ফর্ম মানে রূপ আর কি। সো একটা ফর্মকে বলে প্রেজেন্ট ফর্ম, আরেকটা ফর্মকে বলে পাস্ট ফর্ম, আর আরেকটা ফর্মকে বলে পাস্ট পার্টিসিপাল ফর্ম। কঠিন না, সহজ। ওকে, সো এই যে প্রেজেন্ট ফর্ম, আপনি প্রেজেন্ট মানে কি বুঝেন? বর্তমান, মানে এখনকার অবস্থা, তাই না? প্রেজেন্ট মানে কি বুঝেন? বর্তমান বা এখনকার অবস্থা বুঝেন। আচ্ছা, সো এই যে প্রেজেন্ট ফর্ম আছে, এটাকে অনেক সময় বেস ফর্মও বলা হয়। ওকে, সো ভার্বের তিনটা ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, আর পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট মানে বর্তমান, বর্তমান মানে এখনকার অবস্থা। আচ্ছা, আরেকটা হচ্ছে পাস্ট ফর্ম। পাস্ট মানে হচ্ছে অতীত। অতীত, অতীত মানে যেটা হয়ে গেছে, অলরেডি চলে গেছে, যেটা শেষ হয়ে গেছে, যেটা, ওইটা হচ্ছে অতীত। আচ্ছা, আরেকটা ফর্ম আছে যেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। কি ফর্ম? পাস্ট পার্টিসিপল ফর্ম। ফার্স্ট মানে কি? অতীত, আর পার্টিসিপল মানে সম্পন্ন হয়ে গেছে। ওকে, তাইলে এমন একটা কাজ, এই যে বার্ব মানে কি? কাজ, তাই না? কাজ বুঝায়। সো এমন একটা কাজ যেই কাজটা অতীতে সম্পন্ন হয়ে গেছে। ওকে, কাজটা অতীতে সম্পন্ন হয়ে গেছে এমন বুঝায়। এইটা হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফর্ম। এইটাতে আর টেন্সের মধ্যে বেজাল লাগাইয়েন না, বুঝছেন? অনেক স্টুডেন্টরা বেজাল লাগায়। টেন্সের প্রেজেন্ট পাস্ট ফিউচার বলে ফেলে এইটাকে। প্রেজেন্ট পাস্ট ফিউচার হবে না, প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপাল। ওকে, এইটা আর এইটা আলাদা। আচ্ছা, তো বার্ব মানে কি বোঝায়? কাজ বোঝায়। বার্ব মানে কাজ বোঝায়। আচ্ছা, বার্ব মানে যদি কাজ বোঝায়, তাহলে বার্বের কয়টা রূপ আছে বা কয়টা ফর্ম আছে? তিনটা ফর্ম আছে। কি কি? প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এবার বারবার আপনি প্রেজেন্ট ফর্ম পড়বেন, অনেক বড় না, সুতরাং এটাকে সংক্ষেপে, সংক্ষেপে যেটা বলে, এই প্রেজেন্ট ফর্মকে সংক্ষেপে বলে বি 1। সংক্ষেপে কি বলে? বি 1। বি মানে বার্ব, আর 1 মানে 1 নম্বর ফর্ম। বার্বের 1 নম্বর ফর্ম প্রেজেন্ট ফর্ম। বুঝছেন? বি 1 বললেই আপনি বুঝে ফেলবেন এটা প্রেজেন্ট ফর্মের কথা বলছে, বর্তমান নিয়ে কিছু বলবে। ওকে, বি 1। আর একটা হচ্ছে বি 2। বি 2 হচ্ছে পাস্ট ফর্ম। বি 2 কোন ফর্ম? পাস্ট ফর্ম। বি 2 হচ্ছে পাস্ট ফর্ম। বি 2 বললেই আপনি বলবেন যে এটা অতীত নিয়ে কিছু বলতে হবে। ওকে, আর বি 3 হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফর্ম। বি 3 কোন ফর্ম? পাস্ট পার্টিসিপাল ফর্ম, অর্থাৎ অতীতে কোনো একটা কাজ সম্পন্ন হয়ে গেছে, শেষ। এইটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। একটু আমরা উদাহরণ দেখি বাক্যের মাধ্যমে। ওকে, আই প্লে ফুটবল। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। ওকে, খেলি মানে খেলি, সবসময় খেলি, বর্তমানে খেলি। ওকে, না খেলি। সো এই যে আমি ফুটবল খেলি, এই যে প্লেটা, এটা তো আমাদের বার্ব, তাই না? প্লেটা বার্ব। সো এই যে প্লে শুধু একা আছে, এই প্লেটা তার বি 1 ফর্মে আছে। কোন ফর্মে আছে? বি 1 ফর্মে আছে। বি 1 ফর্মে আছে প্লেটা। ওকে, বি 1 ফর্মে আছে মানে বর্তমান ফর্মে আছে। তাইলে অর্থটা কিভাবে হবে? হবে আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আচ্ছা, সো সেম প্লে, সেম প্লে, এটাকে যদি আমরা অতীতের ফর্মে নিতাম, মানে পাস্ট ফর্মে বি 2 ফর্মে নিতাম, বি 2 ফর্মে নিতাম, তাহলে প্লেটা হয়ে যেত প্লেড। কি হয়ে যেত? প্লেড হয়ে যেত। সো প্লে অর্থ যদি খেলা হয়, প্লে অর্থ যদি খেলা হয়, তাইলে তোমরা বি 1 হিসেবে খেলা বলছিলাম, এবার এটা বি 2 তে চলে আসছে, হয়ে গেছে প্লেড। কি হয়েছে? প্লেড হয়েছে। এবার এই খেলাকে আপনি অতীতে বলেন, তাইলে কি বলবেন? খেলেছিলাম। কি বলবেন? খেলেছিলাম বলবেন। খেলেছিলাম অতীতে রয়ে গেছে। আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম ইয়েস্টারডে, গতকাল। বুঝছেন? সেম একইভাবে এই যে ইট, ইট, ইটটা হচ্ছে বি 1 ফর্মে আছে, সাথে ইয়েস পরে বলছি কেন। ইটটা হচ্ছে বি 1 ফর্মে আছে, তাইলে এই ইট অর্থ হচ্ছে খাওয়া। ইট অর্থ কি? খাওয়া। কিন্তু ইটকে যখন আমরা বি 2 ফর্মে লিখবো, তখন আমরা এটা লিখবো এইট। কি লিখবো? এইট লিখবো। তাইলে এই খাওয়াটা অতীতে নেন, তাইলে অর্থ কি হবে? এটা যদি হয় খেলেছিলাম, তাইলে এটা কি হবে? খেয়েছিলাম। ওকে, এটা হবে খেয়েছিলাম। ওকে, এইভাবে আপনি বি 3 ফর্মে যদি আপনি নেন, তাহলে এটা হবে ইটেন। কি হবে? ইটেন। আর এই ইটেন অর্থ হলো খেয়েছি, মানে শেষ, খেয়ে ফেলেছি, খেয়েছি, খেয়েছি। সেম কিভাবে রাইট, রাইট হচ্ছে লিখা, বি 1 ফর্মে হলে লিখা,
যদি আমরা বি টু ফর্মে লিখি তাইলে ওটা অতীতের ফর্মে চলে গেল, অতীতের ফর্মে হলে লিখেছিলাম হয়ে যাবে। ওকে, আর যদি আমরা বি থ্রি ফর্মে লিখি তাইলে এটা হবে রিটেন। কি হবে ওইটা? রিটেন হবে, রিটেন হবে। রিটেন অর্থ হলে কি হবে? লিখেছি, এই যে এটা খেয়েছি, লিখেছি। ওকে, স্লিপ স্লিপড স্লিপড। ওকে, তাইলে ঘুমিয়েছি, এভাবে আর কি। আশা করি আপনি বুঝতে পারছেন। এখানে ভার্ব মানে কাজ বোঝায়, যাওয়া খাওয়া ঘুমানো যা আছে সব কাজ। ভার্বের তিনটা রূপ আছে, বি ওয়ান বি টু বি থ্রি। বি ওয়ান কি? প্রেজেন্ট ফর্ম, বর্তমান নিয়ে কিছু বলে, এখনকার অবস্থা। বি টু কি? পাস্ট ফর্ম, অতীত নিয়ে কিছু বলে। বি থ্রি কি? পাস্ট পার্টিসিপাল ফর্ম। এটা মনে রাখেন, পাস্ট পার্টিসিপাল ফর্ম মানে অতীতে সম্পূর্ণ হওয়া কোনো কাজ। যেমন হি হ্যাজ রিটেন দ্য বুক, মানে সে বইটি লিখে ফেলেছে আর কি, শেষ, অতীতে শেষ করে ফেলেছে লিখে। শি হ্যাড ইটেন, সে খেয়ে ফেলেছে মনে করেন, শেষ, অতীতে এটা সম্পূর্ণ হয়ে গেছে, খেয়ে ফেলছে, একদম সম্পূর্ণ খেয়ে ফেলছে। আচ্ছা, সুতরাং এই যে বি ওয়ান বি টু আর বি থ্রি, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, সো এবার আমরা এই যে ভার্বের তিনটা ফর্ম দেখলাম। তো এইগুলা আমি যখন লেখছি, এখানে লেখছি প্লে, এখানে চলে আসছে প্লেড, অর্থ দেখছেন চেঞ্জ হয়ে গেছে, তাই না? এখানে আমি লিখছি ইট, ইট লেখছি। তারপর এখানে যখন আসছে তখন হয়ে গেছে এইট, অর্থ চেঞ্জ হয়ে গেছে, তাই না? সুতরাং এই এই যে সিস্টেম, এটাকে আমরা বলবো ভার্বের লিস্ট। কি বলবো? ভার্বের লিস্ট। সো এই এই যে ভার্বের লিস্ট তিনটা, বি ওয়ান বি টু বি থ্রি, এই লিস্টগুলো আমরা শিখতে হবে। যদি আমরা ভার্বের লিস্ট শিখি তাইলে আমাদের ভোকাবুলারিটা বাড়বে। আর এই ভোকাবুলারি মানে ভার্বের লিস্টের ভোকাবুলারিটা আমাদের স্পোকেন ইংলিশে সবচেয়ে বেশি কাজে লাগবে, বা ইংরেজি বলতে কাজে লাগবে। ওকে, সো দেখি এবার এই যে ভার্বের লিস্ট। সো আমরা বলছিলাম ভার্বের তিনটা লিস্ট আছে, বা তিনটা ফর্ম আছে, বা তিনটা রূপ আছে, বি ওয়ান বি টু বি থ্রি। এগুলো আপনি চিনেন, প্রেজেন্ট ফর্ম। বি টু মানে পাস্ট ফর্ম, অতীত নিয়া। বি থ্রি মানে পাস্ট পার্টিসিপাল ফর্ম, মানে অতীত সম্পূর্ণ হয়ে গেছে এরকম। আচ্ছা, সো এবার আমরা এগুলা লিস্ট যেহেতু বলছে, আমরা একটা বক্স কি আমরা লিস্ট বানাই। ওকে, সো আমরা শুরুতে লিখবো বি ওয়ান। ওকে, বি ওয়ান মানে প্রেজেন্ট ফর্ম আর কি, বি ওয়ান মানে প্রেজেন্ট ফর্ম। তারপর এটার অর্থ লিখবো, এটার অর্থ কি? তারপর আমরা লিখবো বি টু পাস্ট ফর্ম। তারপর আমরা লিখবো পাস্ট পার্টিসিপাল মানে বি থ্রি ফর্ম। ওকে, মাথার উপর দিয়ে যাওয়ার কিচ্ছু নাই। এটা হচ্ছে বি ওয়ান। ডু, ডু অর্থ কি? ডু অর্থ কি? করা। ডু অর্থ করা। ওকে, তাইলে এটা পাস্ট ফর্ম। পাস্ট ফর্মে যদি আমরা ডুকে নেই তাইলে এটা ডু আর থাকে না, এইটা হয়ে যায় ডিড। কি হয়ে যায়? ডিড। সুতরাং ডিড অর্থ কি হবে? করা হবে নাকি? আর করা হবে না, যেহেতু এটা অতীত। তাইলে কি হবে? করেছিলাম, অর্থ হয়ে যাবে করেছিলাম, অর্থ হয়ে যাবে করেছিলাম। আমি মাউস দিয়ে লিখছি আর কি, অর্থ হয়ে যাবে করেছিলাম। আচ্ছা, তাইলে এবার আমরা বি3 ফর্মে নেই। বি3 মানে মানে অতীতে সম্পন্ন হয়ে গেছে। তাহলে ডান মানে কি? ডান মানে করেছি, শেষ করে ফেলেছি আর কি, করেছি, এটা শেষ করা, শেষ করেছি। এবার আপনি বাকিগুলোর অর্থ পারবেন। গ, গ অর্থ কি? যাওয়া, গ অর্থ যাওয়া। এটার বি2 ফর্ম কি? ওয়েন্ট। গ এর বি2 ফর্ম ওয়েন্ট। এগুলো আপনার মুখস্থ করতে হবে, কিভাবে করবেন আমি শিখিয়ে দেবো। গ অর্থ যাওয়া, এটাকে যদি আমরা অতীতের ফর্মে লিখি, পাস্টের ফর্মে লিখি, তাইলে আমরা আর গ লিখতে পারবো না, এটা লিখতে হবে ওয়েন্ট। এই ওয়েন্ট অর্থ কি হবে? এইটা অর্থ যদি হয় করেছিলাম, তাইলে এটা অর্থ কি হবে? গ যাওয়া, গিয়েছিলাম। ওকে, তাইলে এটার অর্থ হবে গিয়েছিলাম, এটার অর্থ হবে গিয়েছিলাম। সেম একইভাবে এটাকে যদি আমরা বি3 ফর্মে লিখি, মানে পাস্ট পার্টিসিপল ফর্মে লিখি, তাইলে এটার চেঞ্জ হয়ে যাবে গন। কি হবে? গন। আর এই গণ অর্থ হবে গিয়েছি। গণ অর্থ কি হবে? গিয়েছি, এই যে করেছি, তারপর গিয়েছি। এইটা যদি আপনি বুঝে থাকেন তাইলে এর পরের গুলো আপনি পারবেন। যেমন প্লে, প্লে অর্থ খেলা করা, প্লে অর্থ খেলা করা। তাহলে প্লেড অর্থ কি? খেলা করেছিলাম। প্লেড, দুইটা দেখেন, দুইটাই দেখেন সেম সেম। অনেক সময় অর্থ যে অর্থ সেম সেম আসে, যার কারণে সেম সেম হয়, বুঝছেন? সো প্লেড মানে খেলেছিলাম, খেলেছিলাম, খেলেছিলাম আর খেলেছি একই অর্থ না? সুতরাং ওইটাই একই অর্থ যেহেতু, সে কারণে এটা সেম সেম। ওকে, খেলেছিলাম আর খেলেছি। তারপর রাইট, রাইট অর্থ কি? লেখা। এটাকে যদি আমরা অতীতের ফর্মে লিখি তাইলে এইটা হবে রুট, মানে এটার বি2 হচ্ছে রুট। রুট মানে কি হবে? লিখেছিলাম, রুট মানে লিখেছিলাম। আর রিটেন হচ্ছে পি3 ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম। সুতরাং এই পার্টিসিপাল ফর্ম রিটেন অর্থ হবে কি? লিখেছি। কি হবে? এই যে গিয়েছি, এভাবে লিখেছি, এটা হবে লিখেছি। আরে ভাই, আশা করি আপনি এই সিস্টেমটা বুঝছেন যে অর্থ কিভাবে চেঞ্জ হয়ে যায় ভার্বের লিস্টে। আচ্ছা, সো এই জিনিসটা যদি বুঝে থাকেন
তাইলে আপনার এবার যে জিনিসটা লাগবে যে এই যে ভার্বের লিস্ট আছে এগুলো আমরা কিভাবে পরে পরে মুখস্থ রাখবো বা কিভাবে আমাদের পরে পরে মুখস্থ রাখা উচিত। যদি আমরা এভাবে মুখস্থ রাখি তাইলে পড়তেও ভালো লাগবে, প্লাস এভাবেই মুখস্থ করতে হয়, কাজের সময় এইভাবে কাজে লাগবে। ওকে, সো এইটা একটু দেখি যে এইটা কিভাবে আমরা মুখস্থ রাখবো। এটা ফর্ম যেহেতু একবার বুঝে গেছেন অর্থ কিভাবে চেঞ্জ হয়, সুতরাং বাকিগুলোর অর্থ সবসময় আর মনে রাখতে হবে না। আপনার প্রথমটার অর্থ মনে রাখলে বাকিটার আপনি নিজে থেকেই ওইটা থেকে বানিয়ে ফেলতে পারবেন সেই একই নিয়মে, বুঝছেন? সো এবার একটু দেখি এটা আপনি কিভাবে পড়বেন। এটা আপনি পড়বেন এভাবে, ডু, তারপরে এখানে চলে যাবেন অর্থতে, ডু অর্থ করা, আবার চলে আসবেন ডুতে, ডু ডিড, তারপর যাবেন এই যে বি টুতে ডিড, তারপর যাবেন বি থ্রিতে ডান। ওকে, যেমন ডু অর্থ করা, ডু ডিড ডান। এরপরটা গো অর্থ যাওয়া, গো ওয়েন্ট গন। প্লে অর্থ খেলা করা, প্লে প্লেড প্লেড। রাইট অর্থ লিখা, রাইট রুট রিটেন। ইট অর্থ খাওয়া, ইট এইট ইটেন। রিড অর্থ পড়া, রিড রেড রেড। ওকে, এটা উচ্চারণটা এভাবে হবে, রিড রেড রেড। তারপর স্পিক অর্থ কথা বলা, স্পিক অর্থ কথা বলা, স্পিক স্পোক স্পোকেন। ওকে, এইভাবে। আর বাকি অর্থ তো কিভাবে চেঞ্জ হয় এটা আপনি পারবেন, বুঝছেন? এইভাবে আপনি পড়বেন বা মুখস্থ করবেন। ডু অর্থ করা, ডু ডিড ডান, গ অর্থ যাওয়া, গ ওয়েন্ট গন, প্লে অর্থ খেলা করা, প্লে প্লেড প্লেড, রাইট অর্থ লেখা, রাইট টু রিটেন। এইভাবে, বুঝছেন? আচ্ছা, সো এবার আপনাকে বলি যে এই যে বার্বের লিস্ট আছে, এই যে বার্বের লিস্ট আছে, এটা কিন্তু হাজার হাজার বার্বের লিস্ট আছে, বুঝছেন? এইভাবে এই যে অর্থ সহ হাজার হাজার আছে, হাজার হাজার আছে। এখন কত হয়েছে, আপনার ইংরেজিতে কথা বলতে গেলে আপনার যে হাজার হাজার বার্বের লিস্ট আছে এগুলো তো আপনার মুখস্থ করতে হবে, তাই না? এগুলো আপনার মুখস্থ করতে হবে। বাট আপনি কত হাজার মুখস্থ করবেন, কত হাজার বার্বের লিস্ট মুখস্থ করবেন? অনেকে 5,000 শিখে, 6,000 শিখে, অনেকে 3,000 শিখে, ঠিক আছে? বাট আমি বলবো আপনার সব শিখা লাগবে না। কেন সব শিখা লাগবে না? কারণ হয়েছে আপনার ইংরেজিতে যখন আপনি কথা বলতে যান তখন আপনার মাথায় সব আসে না, ঠিক আছে? আপনার মাথায় সব আসে না। সুতরাং যেগুলা সবচেয়ে বেশি মাথায় আসে এগুলাকে বলে অ্যাক্টিভ ভোকাবুলারি। কি বলে? অ্যাক্টিভ ভোকাবুলারি বলে। সুতরাং আমি এই যেগুলা সবচেয়ে বেশি ইউজ হয়, ব্যবহার হয়, মানে অ্যাক্টিভ ভোকাবুলারি মানুষের যেগুলা, ওইগুলা আমি রিসার্চ করে সিলেক্ট করেছি। মনে হয় 400 থেকে 500 এর মধ্যে, বা 500 প্লাস হালকা। ওকে, এরকম। সুতরাং আপনি জাস্ট ওইগুলাই শিখবেন শুরুর দিকে, পরে আস্তে আস্তে বাড়াবেন, এটা আপনার বিষয়, বুঝছেন? বাট শুরুতে এইগুলা শিখলে আপনি ফ্লুয়েন্টলি বলতে পারবেন কথা। ওকে, সো ওইটা আপনি কোথায় পাবেন ওইটা আমি একটু পরে বলবো। এবার আমি বলি এই যে এত এত বারবেল লিস্ট, এইগুলো আপনি মুখস্থ করবেন কিভাবে, পড়বেন কিভাবে সেটা তো বলছি, কিভাবে পরে পরে মুখস্থ করবেন। ডু অর্থ করা, ডু রিটার্ন, গ অর্থ যাওয়া, এইভাবে পরে পরে মুখস্থ করবেন, ঠিক আছে? কারণ যার যত বেশি বারবেল লিস্ট মাথায় থাকবে সে তত বেশি ইংরেজি পারবে, বুঝছেন? আপনি যদি বেশি ভোকাবুলারি জানেন, এগুলো তো ভোকাবুলারি শব্দ তো, তাই না? সো যত বেশি ভোকাবুলারি যার থাকবে ইংলিশের, বা এই বারবেল লিস্ট যার যত বেশি থাকবে সে তত বেশি ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবে। ওকে, বাট শুধু যে ভার্ব লিস্ট থাকলেই হবে এরকম না, আপনার সেন্টেন্স বানানোর তো শিখতে হবে, যেটা আমরা একটু পরে শিখে নিব আস্তে আস্তে টেন্স থেকে। আচ্ছা, সো আপনার যদি বেশি এরকম ভার্বের লিস্ট মাথায় থাকে তাইলে আপনি ভালোভাবে ইংরেজি বলতে পারবেন। আচ্ছা, সো আমরা দেখছি এগুলো কিভাবে পড়তে হয়। এবার আমরা দেখবো এই ভার্বের লিস্ট বা যে কোনো ভোকাবুলারি কিভাবে আপনি সারা জীবনের জন্য যে কোনো ভোকাবুলারি আপনি মনে রাখবেন, এইটা আমরা দেখবো। সো এই টেকনিকে আপনি যদি ভোকাবুলারি পড়েন তাইলে সারা জীবনে আপনি ভোকাবুলারি বা ভার্বের লিস্ট আর ভুলবেন না। ওকে, সো সিস্টেমটা কি একটু দেখি। সিস্টেমটা হচ্ছে রিভিউ করা। রিভিউ করা মানে যে রিভিশন দেওয়া আর কি। সো রিভিশন দেওয়া, এটা কিভাবে পড়বো? সো এটা আমরা 7 দিনের একটা সাইকেলে পালাইবো এটাকে। শুরুতে আমরা 20টা নতুন শব্দ শিখবো, মানে 20টা নতুন ভার্ব শিখবো, 20টা নতুন ভার্ব শিখবো। সো ওই 20টাকে আমরা 8 থেকে 10 বার মুখে বলবো, বুঝছেন? ওই 20টা নতুন শব্দকে 8 থেকে 10 বার মুখে বলবো বা পড়বো। তারপর 5 থেকে 6 বার আমরা এগুলো লিখবো, 5 থেকে 6 বার লিখবো। কিভাবে লিখবো? সেম এই যে ফর্ম আছে, শুরুতে আমরা এটা B1, তারপর অর্থ, তারপর B2, তারপর B3, সেম ফর্মে আমরা লিখবো, বুঝছেন? সেম থাকবে, এগুলাই বক্সে বক্সে লিখবো। এইভাবে নতুন 20টা শব্দ শিখবো, 8 থেকে 10 বার মুখে বলে, 5 থেকে 6 বার লিখে, এইভাবে আর কি।
এইভাবে আমরা এই 20টা শিখলাম নতুন ডে 1। এবার আসি ডে 2। ডে 2তে আপনি এই যে 20টা নতুন শিখছেন, এই 20টা তো আপনার থাকলোই, সাথে আরো নতুন এইগুলা বাদে আগেরগুলা বাদে আরো নতুন 20টা আপনি শিখবেন। নতুন 20টা শিখবেন কিভাবে? সেইমে কিভাবে 8 থেকে 10 বার মুখে বলবেন, 5 থেকে 6 বার লিখবেন। এইভাবে আপনি আরো নতুন 20টা শিখবেন। তাইলে আগের ছিল 20টা, এখনকার 20টা, তাইলে হইলো কয়টা? 40টা। সো এই যে আগের এই 20টাকে আপনি এই 2 নম্বর দিন রিভিউ করবেন, মানে এই নতুন 20টা শেখার পরে আপনি এই আগের 20টাকে আবার রিভিশন দিবেন। বুঝছেন? আচ্ছা, এবার আসি ডে 3তে, 3 নম্বর দিনে। 3 নম্বর দিনে আপনি আবার আরো নতুন 20টা শিখবেন, নতুন 20টা শিখবেন, এবং আগের যে 2 দিনের 40টা, আগের 2 দিনের 40টা আবার রিভিশন দিবেন। বুঝছেন কিভাবে? সেইমে কিভাবে, এই যে 8 থেকে 10 বার মুখে, 5 থেকে 6 বার লেখা, এইভাবে। এবার আসি ডে 4। ডে 4-এ এসে আপনি আরো নতুন 20টা শিখবেন, আগের 40টা রিভিউ দিবেন। তাইলে 3 দিনে তো 60টা হওয়ার কথা, তাই না? 40টা কেন? প্রথম দিনের যে 20টা, এই 20টা একদম আপনার মাথায় মুখস্থ হয়ে গেছে একদম। বুঝছেন? এইটা আর আপনার পড়তে হবে না, এগুলো আপনার ডান। এবার আপনি লাস্ট লাস্ট 2 দিনের এই 40টা রিভিউ করবেন, আগের 40টা রিভিউ করবেন, আর নতুন এই 20টা হলো 60টা। 8 থেকে 10 বার এগুলো কিন্তু আবার লিখতে হবে। 8 থেকে 10 বার মুখে, 5 থেকে 6 বার লিখবেন। আচ্ছা, তারপর ডে 5। ডে 5 আইসা আবার আপনি নতুন 20টা শিখবেন, আর আগের 40টা। তাইলে এবার তো আরো বেশি হওয়ার কথা, 80টা হওয়ার কথা, তাই না? কিন্তু আগের এই 40টা আপনার, এই যে লাস্ট লাস্ট এই ডে 1 আর ডে 2 40টা আপনার মুখস্থ হয়ে গেছে। বুঝছেন? এই সিস্টেমেই আপনি এই যেভাবে লেখা দেখছেন, এইভাবেই আপনি শিখবেন ডে 6 পর্যন্ত। ডে 6 পর্যন্ত। ডে 7-এ আইসা আপনি আর নতুন কোনো শব্দ শিখবেন না। ডে 7-এ আসিয়া আপনি নতুন কোনো শব্দ শিখবেন না। এই যে 6 দিনে আপনি 120টা শিখছেন, 20 × 6 120। সো এই যে 120টা শিখছেন, এই 120টাকে আপনি রিভিশন দিবেন। 120টাকে আপনি রিভিশন দিবেন কিভাবে? 8 থেকে 10 বার মুখে বলবেন, 5 থেকে 6 বার লিখবেন। দ্যাটস ইট। এই 7 দিনের সাইকেলে আপনি 120টা শব্দ শিখে ফেলবেন, এবং এইগুলা সারা জীবনের জন্য। তারপর আবার আরো 120টা শিখবেন, সেম নিয়মে, সেম 7 দিনের আন্ডারে। ঠিক আছে? বাট আপনাদের এই সিস্টেমটা আমি জানি, আমি যদি 100 জনকে বলি এটা করার জন্য, এর মধ্যে থেকে 1 জন বা 2 জন হয়তো এই সিস্টেমটা ফলো করে কন্টিনিউয়াসলি করবে। আবার অনেকে হয়তো শুরু করবে সিস্টেমটা, বাট শুরু করার পর 2-1 দিন পর সিস্টেম অফ, মানে তার আগে নিয়মে সে চলে যাবে, সে আর নতুন কোনো ভোকাবুলারি বা কিছু শিখবে না। বুঝছেন? এইটাই হচ্ছে সমস্যা। সো এই সমস্যার সমাধান আমার কাছে আছে। ওকে, সো এই সমস্যার সমাধান হচ্ছে, এখানে দুইটাই একসাথে সমাধান হয়ে যাবে। প্রথমত সমাধান হচ্ছে এই যে বলছিলাম, এই যে এত এত শব্দ আমি রিসার্চ করে বের করছি কোনগুলা, সো এইগুলা আমি কোথায় পাবো? এটা হচ্ছে একটা প্রশ্নের উত্তর। আরেকটা হচ্ছে এই যে যারা এই সিস্টেমটা ফলো করতে পারে না, তাদের এই সমস্যার সমাধান কি? সো সমাধান এবার আমি দেখাচ্ছি। ওকে, সমাধানটা এবার আমি দেখাচ্ছি। সমাধানটা হচ্ছে, আপনি যদি আমাদের প্রাইভেট পেজে ভর্তি হন, আমাদের প্রাইভেট পেজে যদি আপনি ভর্তি হন, তাহলে আমাদের ওয়েবসাইটে সিক্রেট পোর্টালের অ্যাক্সেস পাবেন আপনি। সো ওয়েবসাইটটা হচ্ছে প্রো ইংলিশ proenglishpd.com। ওয়েবসাইটে আসার পর আপনি মোবাইল থেকেও দেখতে পারবেন। এখানে আপনি চলে যাবেন টুলসে। টুলসে একটা ক্লিক করলে এখানে দেখবেন আপনার ভোকাবুলারি মেশিন নামে একটা টুলস আছে। বা অল টুলসে আমি যাই, এখানে দেখেন ভোকাবুলারি মেশিন নামে একটা টুলস আপনাদের জন্য বানানো আছে। সো ওইটাতে আপনি লগ ইন করা লাগলে ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট করে লগ ইন করে নেবেন, তারপর শুরু করুনে ক্লিক করবেন। এরপরে এখানে দেখেন আপনাদের জন্য 2517টা শব্দ সিলেক্ট করা আছে, বাট সব শব্দ কিন্তু আপনাদের লাগবে না। এখানে যারা IELTS দিবে তাদের জন্য আলাদা আছে, ফ্রিল্যান্সিং যারা করবে তাদের জন্য আলাদা লাগবে, আর অ্যাডভান্স শব্দ আছে, ইন্টারমিডিয়েট শব্দ আছে। সো আপনারা শুধুমাত্র যারা এই কোর্স করছেন, তারা ফাউন্ডেশনের যে 551টা আছে, এই যে এইগুলা হচ্ছে একটিভ ভোকাবুলারি। সো 551টা ফাউন্ডেশনের এইগুলা শিখবেন, আর এই যে মানে প্র্যাকটিস করবেন। আর ইন্টারমিডিয়েটের 1050। সো এই যে অ্যামাউন্টটা আছে, এই অ্যামাউন্টটা আপনি জাস্ট শিখে ফেলেন ভোকাবুলারি। কিভাবে শিখবেন? এখানে আপনার সাইন্টিফিক মেথডে এই টুলসটা বানানো। ওকে, সো এই টুলসই সব কাজ করবে। আপনার জাস্ট কাজ হচ্ছে আপনি ঢুকে আপনার টুলসে যা আসে তা প্র্যাকটিস করা, প্রতিদিন এখানে 20টা দেওয়া। বুঝছেন? বাট আপনাকে কিভাবে শিখাইতে হইব ওইটা টুলস জানে। সাইন্টিফিক্যালি যতটা মেথড আছে ভোকাবুলারি শেখার, সব রিসার্চ করে আমি 100+ ভিডিও ভোকাবুলারি মনে রাখার রিসার্চ করে, প্লাস আরো ওয়েবসাইট থেকে রিসার্চ করে এই টুলসের মধ্যে সবচেয়ে কার্যকরী মেথডে এই টুলসটা বানিয়েছি। সুতরাং এখানে আপনার কিছু করতে হবে না। এখানে আছে সাইকেলটা হচ্ছে আপনার সেম ভোকাবুলারি 1 দিন পর আবার দেখাবে,
7 দিন পর আবার দেখাবে, 30 দিন পর আবার দেখাবে, 90 দিন পর আবার দেখাবে। তারপর আপনার আর জীবনে এই ভোকাবুলারি ভুলার কোনো সম্ভাবনা নাই, বুঝছেন? সো এখানে আপনি কিভাবে প্র্যাকটিস করবেন ভোকাবুলারি দেখি একটু। যেমন আমরা ঢুকলাম ফাউন্ডেশনে। সো ফাউন্ডেশনে ঢোকার পর এখান থেকে যে কোনোটা সিলেক্ট করতে পারেন, এখানে ক্যাটাগরি দেওয়া আছে। ধরেন আমি এখান থেকে এভরিডে ইংলিশে ক্লিক করলাম। যেমন এই যে স্পিক, স্পিক। সো এখানে আপনি কিন্তু speak, এই যে অডিওর এখানে ক্লিক করলে আপনি উচ্চারণও শুনতে পারবেন, বুঝছেন? উচ্চারণটা speak, কি, আপনি যদি উচ্চারণ করতে না পারেন সেই উচ্চারণ আপনি শুনতে পারবেন। এখানে speak, ক্লিক করবেন, উচ্চারণ শুনতে পারবেন। সুতরাং এখানে আপনি স্পিক অর্থ কি আপনার যদি জানা থাকে, তাইলে তো আপনি মনে করবেন আগে যে এর অর্থটা কি। যদি জানা না থাকে তাইলে ক্লিক করবেন। speak, ওকে, আবার ধরেন জানা থাকলেও আপনি শিওর হবেন যে অর্থটা ঠিক আছে নাকি, সেখানে ক্লিক করবেন, ফ্ল্যাশ speak, কার্ডটা ওপেন হবে। ওকে, সেখানে দেখেন স্পিক অর্থ কথা বলা। স্পিক অর্থ কি কথা বলা, এটা B1 দেওয়া আছে স্পিক। তারপর B2 স্পোক, B3 স্পোকেন। অর্থটা আপনি জানেন, স্পিক অর্থ কথা বলা, তাহলে স্পোক অর্থ কি কথা বলেছিলাম, স্পোকেন অর্থ কি কথা বলেছি, ওই যে আগের নিয়মে। আচ্ছা, সো এখানে আপনি B1 B2 B3 শিখতে পারবেন। আরেকটা জিনিস কলোকেশনস। কলোকেশনস জিনিসটা কি, এটা আপনাদের কাছে নতুন মনে হতে পারে। কলোকেশনস হচ্ছে শব্দ জোড়া। তো মানে হচ্ছে কিছু শব্দের সাথে আরো কিছু শব্দ আছে যেগুলো অটোমেটিকলি যায়, ঠিক আছে? ওইগুলো আপনি এমনিতে পড়ে ফেলবেন, 3-4 বার এমনিতে পড়ে ফেলবেন, বুঝছেন? 3-4 বার যদি এমনিতে পড়ে ফেলেন তাইলে এইগুলো আপনার কি যে উপকার দিবে এটা আপনি নিজেই জানেন না। কি উপকার দিবে সেটা আপনি IELTS গেলে বুঝতে পারবেন, বুঝছেন? সো আপনার এই কলোকেশনটা 2-3 বার পড়ে নেবেন। আচ্ছা, সেটা আপনি কিভাবে করবেন আবার আমি দেখাই। আপনি এইখানে গিয়ে স্পিক করতে কথা বলা, আমি আমি একটু দেখাচ্ছি আপনাকে। স্পিক, স্পিক করতে মনে রাখবেন, স্পিক করতে কথা বলা। তারপর B1 B2 B3 পড়বেন। মানে আপনার মনে মনে যদি আগে পড়ে থাকেন তাইলে ওটা আবার মনে মনে করবেন। স্পিক করতে কথা বলা, স্পিক স্পোক স্পোকেন। ওকে, সো মনে করেন তো কোনো কলোকেশন বা কিছু পারেন নাকি? পারি না, সমস্যা নাই। আচ্ছা, সো স্পিক করতে কথা বলা ওপেন করি, speak, ঠিক আছে নাকি? ঠিক আছে, স্পিক করতে কথা বলা, স্পিক স্পোকেন। ওকে, সো এটা দিয়ে যদি আমরা বাক্য বানাই তাহলে কিভাবে হবে? আই ওয়ান্ট টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি লাইক এ নেটিভ। আই ওয়ান্ট, আমি চাই, টু স্পিক কথা বলতে, ইংলিশ ইংরেজিতে কথা বলতে, ফ্লুয়েন্টলি অনর্গল, লাইক এ নেটিভ নেটিভদের মতো। ওকে, সো এখানে বাক্যে প্রয়োগ করা আছে, আপনি বাক্যটা পড়বেন। সো স্পিক, স্পিক তো কথা বলা, স্পিক স্পিক স্পোক স্পোকেন। ওপেন speak, করলাম, স্পিক স্পোক স্পোকেন, ঠিক আছে। তাহলে এখানে কি লেখা আছে? স্পিক ফ্লুয়েন্টলি, স্পিক ক্লিয়ারলি, স্পিক ফ্লুয়েন্টলি, স্পিক ক্লিয়ারলি। এখানে কিন্তু speak, অডিও আছে, অডিও আপনি speak, শুনতে পারবেন। স্পিক speak, ফ্লুয়েন্টলি, স্পিক ক্লিয়ারলি। এখানে বাক্য আছে, বাক্যটা ব্যবহার করবেন। আই ওয়ান্ট টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি লাইক এ নেটিভ। আই ওয়ান্ট টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি লাইক এ নেটিভ। ওকে, আপনি টেন্সের ক্লাসের পর এগুলো অটোমেটিক বুঝবেন। আচ্ছা, সো এরপর ওই যে লিখার জিনিসটা বাকি রয়েছে, আপনার কিবোর্ডে টাইপ করবেন স্পিক। এই যে ভুল হয়েছে, তো যখন ভুল হবে তখন এখানে একটা শব্দ হবে, বুঝছেন? তখন মনে করবেন যে ভুল হয়েছে, এখন লাল হয়ে যাবে। ওকে, আপনি ভুল করলে সে লজ্জায় লাল হয়ে যাবে। তারপর আপনি সঠিকটা লিখবেন। এই যে সঠিকটা এখন যখন আপনি লিখবেন তখন দেখবেন এটা সবুজ হবে, আর এইখানে একটা সবুজ চিহ্ন আসবে। মানে আপনার 5 বার এটা টাইপ করতে হবে, বুঝছেন? ওই যে আমি বলছিলাম 5 বার লিখতে হবে, এখানে লিখা হয়ে যাবে। কিন্তু আপনি তো অলস, খাতা কলম বের করবেন না। সুতরাং এই সিস্টেমই আপনাকে এভাবে দেওয়া হয়েছে যে আপনি 5 বার টাইপ করবেন। টাইপ করলে এটা আপনার যে নর্মালি বলে যে যতটুকু আপনার মাথায় ঢুকতো তার যে 1000 গুণ বেশি লিখলে আপনার মাথায় থাকবে, ঠিক আছে? এবং আপনি যদি পরে IELTS দেন তাইলে আপনার লিসেনিং এও এটা কাজে আসবে, ঠিক আছে? কারণ এই যেখানে লিসেনে speak, ক্লিক করলে আপনি এটা শুনতে পারবেন। এবার আপনি লিখলেন, আপনার স্পেলিং আর ভুল হবে না। স্পিক, স্পিক, এভাবে আপনি 5 বার লিখবেন। স্পিক, স্পিক, ডান। 5 বার ডান, আর লিখতে হবে না। এবার আপনি আপনার যদি এটা আপনার এখানে যে ক্লিক করছিলেন আপনি, এখানে যে আপনি ক্লিক করছিলেন, যদি এটা আপনার speak, মনে থাকে, মানে আপনার মনে ছিল সবকিছু 100% পারফেক্ট আছে, তাইলে আপনি লিখবেন মনে আছে। যদি আপনি লিখেন মনে আছে, তাহলে এটা আপনাকে পরবর্তী 1 দিন পর দেখাবে। তারপর আবার 1 দিন পর যখন এটা ওপেন হবে সেম শব্দটা, তারপর আবার যখন আপনি মনে আছে দিবেন, তখন আর আপনাকে 1 দিন পরে দেখাবে না, আপনাকে 7 দিন পরে সেম শব্দ দেখাবে। তারপর আবার যখন 7 দিন পরে এই সেম শব্দটা আসবে, মানে এটা সিস্টেমে অটোমেটিক আনবে, আপনি প্র্যাকটিস করতে থাকবেন। 7 দিন পরে আবার যখন এই শব্দটা আসবে, তখন আপনার যখন আপনি যখন মনে আছে ক্লিক করবেন, তখন আবার 90 দিন পরে এই শব্দটা আবার দেখাবে। এর আগে এই শব্দটা আসবে না, বুঝছেন? আর যদি লেখেন দেন ভুলে গেছি, বা ধরেন ভুলে গেছি যদি দেন, মানে এইটা আপনি ধরেন পারলেন না বা নতুন শিখছেন, পারলেন না, তখন আপনি কিন্তু speak, শিখার পর মনে আছে দিবেন। আর যদি দেখেন তবুও শিখতে পারছেন না, তাইলে আপনি ভুলে গেছিতে ক্লিক করবেন। ভুলে গেছিতে যদি ক্লিক করেন তাইলে এটা সেম দিন, মানে একটু একটু পরেই আবার দেখাবে, বুঝছেন? একটু পরেই আবার দেখাবে যতক্ষণ আপনি মনে আসতে ক্লিক করছেন। আমি এখানে মনে আসতে ক্লিক করলাম। ওকে, সুতরাং এইটা আর আপনার আসবে না, বুঝছেন? এই যে আগে আমি যাই, এইটা আর আসবে না, বুঝছেন? সো
এবার বাকিগুলা tell, এবার প্র্যাকটিস করবেন। আপনি মনে করেন এটা আপনি এখন প্র্যাকটিস করছেন, বাট আপনি চাচ্ছেন না এখন আর এইটা প্র্যাকটিস করতে। ওকে, এটা আপনি এখন প্র্যাকটিস করতে চাচ্ছেন না, পরে প্র্যাকটিস করবেন। সুতরাং এখানে ক্লিক করে পরেরটাতে চলে যাবেন, পরেরটাতে চলে যাবেন, পরেরটাতে চলে যাবেন, এটা আপনার ইচ্ছা। আগেরটাতে যেতে চাচ্ছেন আগেরটাতে চলে যাবেন। সো এইটা হচ্ছে সিস্টেম। মোবাইলে হলে এটা দেখতে ঠিক এরকম লাগবে, বুঝছেন? ask, এই যে এরকম লাগবে। এখানে আপনি লিখবেন, আর যখন আপনি লিখবেন তখন এটা উচ্চারণ করে করে লিখবেন, আস্ক, 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 আস্ক। মনে আছে দিলাম। আনসার, answer, উত্তর দেওয়া, আনসার, আনসার, আনসার্ড, আনসার দ্য ফোন, আনসার অ্যান ইমেল। এখানে এখানে কিন্তু শব্দ হচ্ছে না, কি শোনা যাচ্ছে না আমার এখানে, কিন্তু আপনার মোবাইলে শব্দ হবে, বুঝছেন? মোবাইলে শব্দ হবে। সো আনসার, আনসার দ্য ফোন, আনসার অ্যান ইমেল, আনসার, উত্তর দেওয়া, আনসার, আনসার, আনসার্ড। আই উইল আনসার ইউর ইমেল বাই টুমরো মর্নিং। ওকে, অর্থ না বুঝলে আপাতত সমস্যায় টেন্স দেখার পর বুঝে যাবেন। ওকে, এবার 5বার টাইপ করতে হবে, আনসার, 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 ভুল করি একটু, এই যে ভুল করছি। ভুল করলে কি হবে, এরকম এটা এটা আওয়াজ হবে, ঠিক আছে? আওয়াজ হবে এবং এখানে লাল বাতি জ্বলবে। তারপর এটা ঠিক করলাম, আনসার, মানে আপনার মাথায় অটোমেটিকলি এটার বানান ঢুকে যাবে, আর আপনার বানান ভুল হবে না, বুঝছেন? মনে আছে, দিস দ্যাটস ইট, বুঝছেন? সো এই সিস্টেমে আপনি প্র্যাকটিস করবেন। বাট এইটা কিন্তু যারা পেইড স্টুডেন্ট, যারা শুধুমাত্র আমার এই যে কোর্সে যেটা আছে আমি দেখাই, এই যে 75 ডে ইংলিশ ফ্লুয়েন্সি চ্যালেঞ্জ যেটা আছে, ওইটাতে যারা অ্যাকসেপ্ট করবে, এটা হচ্ছে আমাদের আর চ্যালেঞ্জের কোর্স, যেটাতে আপনি যদি ভর্তি হন এবং আপনি যদি ফ্লুয়েন্ট ইংরেজিতে কথা বলতে না পারেন, তাহলে আপনার যে ফি দিয়ে আপনি ভর্তি হয়েছেন ফিটা আপনাকে দিয়ে দেওয়া হবে। প্লাস আপনার যদি আগ্রহ থাকে, আপনাকে আরো বেচে আপনাকে অ্যাডভান্স কেয়ার দিয়ে আপনাকে ভালোভাবে একদম ইংরেজিটা আয়ত্তে আনানো হবে, ঠিক আছে? এবং আরো অনেক টুলস আছে আমাদের এখানে প্র্যাকটিসের, সব টুলসের অ্যাক্সেস তো পাবেনই, ইত্যাদি ইত্যাদি। তো আপনাকে পেনাল্টি গ্যারান্টি দেওয়া হবে, মানে আপনার কোর্সে যদি ভর্তি হয়ে আপনি ফ্লুয়েন্ট হতে না পারেন, তাহলে আপনাকে কোর্সের ফি সম্পূর্ণ দেওয়া হবে, এবং সাথে জরিমানা হিসেবে আপনার যে ক্ষতিপূরণ হিসেবে আপনাকে আরো 1,000 টাকা এক্সট্রা দেওয়া হবে। তো এটা এরকম চ্যালেঞ্জের কোর্স, বুঝছেন? সো এটাকে আপনাকে সিস্টেমেটিক্যালি আপনাকে ইমপ্রুভ করানো হবে। আচ্ছা, সো এখানে আরো প্র্যাকটিসের আরো অনেক টুলস দেওয়া হবে। সবাই মানে প্রিমিয়াম কোর্সে যারা ভর্তি হবে তারা সব ধরনের টুলস এর অ্যাক্সেস পাবে। এই যে ভোকাবুলারি টুলস, এইটাও কিন্তু প্রিমিয়াম স্টুডেন্টরা পাবে। আপাতত এটাকে ফ্রি রাখছি, বাট ধরেন 3-4 দিন পর আমি এটাকে পেইড করে ফেলবো, মানে যারা স্টুডেন্ট প্রিমিয়াম তারাই শুধু এটা অ্যাক্সেস করতে পারবে। এটা হচ্ছে সিস্টেম আর কি। সো এখানে যে কোনো কোর্সে ভর্তি হলে আপনি এই টুলস গুলার অ্যাক্সেস পাবেন। যারা ফ্রিল্যান্সার আছেন তারাও কিন্তু এখানে তাদের যে ভোকাবুলারি সব ভোকাবুলারি গুলা এই জায়গায় পাবেন। ওকে, তারপর যারা আইএলটিএস এর জন্য পড়বেন তারাও সব ভোকাবুলারি, কলোকেশনস, শো একাডেমিক, কানেক্টর, আরো যা যা লাগে আইএলটিএস, এই যে আইএলটিএস এর রাইটিং টাস্কের সবকিছু, সিনোনিম, সবকিছু এখানে, টপিক ওয়াইজ ভোকাবুলারি সবকিছু এখানে তারা পাবে। আচ্ছা, সো এবার আমরা চলে যাই আমাদের পড়ায়। আমাদের ভোকাবুলারি কিভাবে সারা জীবনের জন্য মনে রাখবেন, এই সিস্টেমটা ডান। আচ্ছা, সো আমাদের বারবের লিস্টের সিস্টেম ডান।